আমি চর্চা করেছিলাম। তো প্রভুপাদ তো চাইছেন একটা নিজের ভালো মন্দিরের জন্য একটা বড় ঘর বাংলা এরকম কিছু বিল্ডিং দেখছে উনি। তো ভক্তরা একজনকে এজেন্টকে পেয়েছেন, রিয়েল এস্টেট এজেন্ট, ওনার নাম ছিলেন মিস্টার প্রাইস। তো উনি দেখে বলেছেন স্বামীজি ওর শিষ্যকে, ইউ হ্যাভ এ হ্যান্ডফুল অফ স্টার্স, মানে আপনার খুব ভালো লোক আছে। তো ব্রহ্মানন্দকে বলেছেন কি আপনি অলরেডি আপনার যে সংস্থাকে ট্যাক্স ফ্রি সংস্থা এরকম আপনি অলরেডি রেজিস্টার করেছেন, এটা খুব ভালো করেছেন। কেননা এইরকম রেজিস্টার করে আপনি অনেক টাকা সেভ করতে পারবো। তো অনেক লোক যে আছে এরকম ট্যাক্স পে না করতে পারে, সেই জন্য অনেকবার ওনার বাড়ি ত্যাগ করতে হয়েছেন। তো অবশ্যই আপনাকে আপনার জন্য কেউ উপর থেকে দেখছে, আপনার সবাইকে দেখাশোনা করছে। আমি জাস্ট একটা জায়গা পেয়েছিলাম আপনার জন্য, আপনার স্বামীজির জন্য, এরকম উনি বলেছেন মিস্টার প্রাইস। তো মিস্টার প্রাইস ওনাকে ব্রহ্মানন্দ প্রভুকে একটু 3 তলা বিল্ডিং, 3 স্টোরি বিল্ডিং সেন্ট মার্ক প্লেসে ওরা কাছাকাছি দেখিয়েছেন। খুব ভালো বিল্ডিং, আর ওটা লোকেশনে খুব ভালো, আর ওখানে অনেক ইয়াং পিপল এন্ড লোক থাকে। আর ওখানে আসার জন্য আপটাউন মানে শহর থেকে লোক আসার জন্য খুব সেফ ফিল করে। আর ওখানে যে বিল্ডিংয়ে ফ্লোর সব হার্ডউড পলিশড, আর দরজা সব কিছু ভালো, দরজা বড় হল আছে যেই টেম্পল হলের মতো ব্যবহার করা যাবে। মানে একবার এক মহান ব্যক্তি মার্কিস ডে লাফায়েট এসেছেন, ওখানে থেকেছেন 1824-এ। তো সেই জন্য ওটা মানে একটু সম্মানীয় মানে বিল্ডিং। একদিন বিকেলে মিস্টার প্রাইস প্রভুপাদের সাথে দেখা করার জন্য এসেছেন, ওনার রুমে উপরে গিয়েছেন। প্রভুপাদ তো ওনার ডেস্ক পিছনে বসেছিলেন, মিস্টার প্রাইস একটু ফোল্ডিং চেয়ারে বসেছেন। আর মিস্টার প্রাইস উনি তো কাপড় স্যুট পরে এসেছেন, হোয়াইট ড্রেস শার্ট আর সব কিছু মানে যেরকম খুব দামি পোশাক পরেছেন, খুব ভালো মানে সব কিছু ডেকোরেশন করে এসেছেন। এরকম কি কিছু লোক ভেবেছেন ওনার যে চুল আছে ওটা উইগ, ওরকম দিচ্ছে কিছু লোককে। আর স্বামীজি তো খুব সিম্পলই আছে। আর বারবার স্বামীজি ওনাকে মানে বারবার প্রাইস স্বামীজিকে এরকম বলছেন, ইউর এক্সেলেন্সি। আর উনি প্রভুপাদ যে কাজ করছে ওই জিনিসগুলো তো খুব প্রশংসা করছে, খুব ওটা জিনিসকে অ্যাপ্রিসিয়েট করছে। আর কীভাবে উনি ওনার অনেক পরিচয় আছে, পরিচিত আছে, সেইভাবে উনি এই প্রভুপাদকে খুব হেল্প করতে পারবে আর অনেক ওনার টাকাকে বাঁচাতে পারবে। আর যেরকম উনি চায়, যে ওনার ইচ্ছা আছে ওটা পূর্ণ করতে পারবে উনি। তো প্রভুপাদ বলেন ঠিক আছে। তো উনি কিছু শিষ্যরে নিয়ে মিস্টার প্রাইসের সাথে গিয়েছেন বিল্ডিং দেখার জন্য। আর মিস্টার প্রাইস আর ভক্তরা উনি সবাই দেখছে, প্রভুপাদ সবাই দেখছে বিল্ডিং। আর প্রভুপাদ হঠাৎ করে রুমে কর্নারে গিয়ে ওখানে একটু সিভিং মেশিন আছে, কাপড় সেলাই করে মেশিন আছে পুরনো, আর উনি ওটা চেক করছে কিভাবে কাজ করছে কিনা। তারপর প্রভুপাদ এসেছেন। মিস্টার প্রাইস বলেছেন, যদি আপনি আমাকে $5,000 ডাউন পেমেন্ট যদি এখনই করতে পারি, তাহলে আমি এই বাড়ির মালিকের সাথে একটু কন্ট্রাক্ট সাইন করাতে পারবো। আর এখনই $5,000 দিতে হবে, আর 2 মাস ভিতরে আর $5,000 যদি দেয়, এটা তো বেশি আপনার জন্য মুশকিল হবে না।
বাস এতই দরকার। আর প্রভুপাদ এই বিল্ডিংকে দেখে ওনার পছন্দ হয়েছে, তো উনি ব্রহ্মানন্দ প্রভুকে বলেছেন কি এই বিল্ডিংকে আমাকে কিনতে হবে। তো প্রভু ব্রহ্মানন্দ সঙ্গে সঙ্গে ওই মুহূর্তে টাকা উনি ওনাকে দিতে চাইছেন, কিন্তু প্রভুপাদ বলেছেন না না এখনই নেই, আগে একটু কন্ট্রাক্ট সাইন করব, তারপর তো দিতে পারবো টাকা ওনাকে, মিস্টার প্রাইসকে। তো মিস্টার প্রাইস যে ভক্ত আছে ওনার সাথে আলাদা সেপারেট ওনার সাথে একটা কথা প্রাইভেটে কথা বলছে কি আমি স্বামীজির ভালো চাই, এই উদ্দেশ্যে আমি বলছি আপনাকে, আর এই আপনার আধ্যাত্মিক যে সংস্থা আন্দোলন আছে এটা আর বৃদ্ধি হোক, সেই আমার উদ্দেশ্য। তো সেই জন্য আমি শুধু এরকম কন্ট্রাক্টে নিয়ে আর অনেক জিনিস আপনাকে করতে চাই। মানে উনি এরকম বলছে কি আমি এটা বিল্ডিং আপনাকে মানে খুব কম দামে দিয়ে দেবো, মানে ওরকম ম্যানেজ করে কিছু। কিন্তু ওনার তো বিল্ডিং নেই, উনি তো কীভাবে কী করতে পারবে ওটা বুঝতে পারছেন না, কিন্তু উনি বলেছেন ওই রকম কিছু কথা। আর উনি বলেছেন আপনি আমাকে একটু আপনার নিজের বন্ধু মানতে হবে, আর ওনাকে ওনার বাড়িতে একদিন বিকালে ইনভাইট করেছেন, আমার বাড়িতে আসুন আমি সব বন্ধু এরকম। তো সব ভক্তরা গিয়েছেন ওনার বাড়িতে, গিয়ে বসেছেন ওনার চেয়ারে বসেছেন ওনার বাড়িতে। ওখানে অনেক বই আছে, বইয়ের মানে বই কেস আছে কিন্তু বই নেই ওখানে, এরকম ডিজাইন আছে কিছু বইয়ের আছে, এরকম ডিজাইন আছে। আর উনি আবার ওই ভক্ত সবাইকে খুব প্রশংসা করছে, অনেক প্রশংসা করছে, যেরকম আগে করেছেন আগে থেকেও করেছে ওরকম করছে। আর উনি হায়াগ্রীবের যেরকম লেখা আছে ওটাকে প্রশংসা করছে, এত প্রশংসা করছে কি উনি ভক্ত লজ্জা পাচ্ছে, হায়াগ্রীবের উপর লজ্জা পাচ্ছে, এত প্রশংসা আমাকে করছে। মানে যে কিছু ভক্তরা করছে উনি প্রশংসা করছে ওই জিনিসকে। তারপর উনি বলেছেন আমার কুকুর মারা গেছে কিছুদিন আগে, তো সেই জন্য উনি নেই এখনই আমার বাড়িতে, আমার সেই জন্য ফাঁকা ফাঁকা আছে বাড়ি, এরকম বলছে। মানে এরকম ওনার ব্যক্তিত্ব ছিলেন। প্রথম দিন থেকে যে সময় থেকে প্রভুপাদ ওনাকে দেখেছেন প্রাইসকে, ওই সময় থেকে প্রভুপাদ ওনার বিষয়ে একটু সতর্ক ছিলেন, মানে সাবধানী ওনার সাথে কথাবার্তা বলছেন। কিন্তু প্রভুপাদ তো ইন্টারেস্ট ছিলেন এই বিল্ডিং পাওয়ার জন্য, কিন্তু ভালো একটু প্রপার পদ্ধতির মাধ্যমে পাবো। ব্রহ্মানন্দ প্রভু প্রাইসের সাথে ওই বিল্ডিংয়ের কথা শুরু করেছেন। তো মিস্টার প্রাইস বলেছেন কি ওই যে মালিক আছে বিল্ডিংয়ের মালিক উনি অবশ্যই দেবে বিল্ডিং, কিন্তু আগে উনি চাই কি আপনার থেকে প্রমাণ কি আপনি অ্যাকচুয়ালি ও পেমেন্ট করতে পারবো কি না আসল রূপে। তো প্রভুপাদ একটু ওনাকে নির্দেশ দিয়েছেন ভক্তকে কি আপনি এক কাজ করুন, এইসব করার জন্য একটা লয়ারকে হায়ার করুন এই কন্ট্রাক্ট করার জন্য। তো এইসব যেরকম শুনেছেন প্রাইসকে একটা লয়ারকে নিয়ে আসবে কন্ট্রাক্ট করার জন্য, মানে ওনার খুব অসুবিধা হচ্ছে মিস্টার প্রাইসকে। তখন প্রভুপাদ বলেছেন কি অসুবিধা, আর প্রভুপাদ তো বুঝতে পারে না মিস্টার প্রাইস কেন মাঝখানে আছে, আমি তো ওই যে মালিক আছে ওনার সাথে সরাসরি কথা বলবো আর ডাইরেক্ট কিনে নেবো, এই এজেন্ট কেন মাঝখানে বিছে। তো ব্রহ্মানন্দ বলেছেন কি স্বামী প্রভুপাদ এরকম এখানে মানে বিক্রি হয়ে মানে যদি কিনতে চায় বিল্ডিং এরকম সিস্টেম আছে এখানে, এটা তো কথা চলছে। নেক্সট অ্যালান কালম্যান, উনি একজন ছিলেন রেকর্ড প্রডিউসার, মানে মিউজিক রেকর্ড প্রডিউসার উনি। তো উনি একবার আর্টিকেল পড়েছেন ওই ম্যাগাজিনে ইস্ট ভিলেজে, স্বামীজি এরকম ভারত থেকে এসেছেন, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন প্রচার করছে পার্কে, এরকম সব শুনেছেন। ফ্রন্ট পেজে যে আর্টিকেল এসেছেন ওটা উনি পড়েছেন, খুব আকর্ষিত হয়ে গেছেন। আর ওনাকে একটু আইডিয়া এসেছেন, আর ওই আইডিয়া নিয়ে মানে উনি প্রভুপাদের কাছে ওনার স্ত্রী উনি দুইজন মিলে এসেছেন প্রভুপাদের কাছে। আর
ওই একদিন নভেম্বর এক রাত্রিবেলা এসেছেন অ্যালেন আর ওনার ওয়াইফ। অ্যালেন বলছে ওনার যেদিন উনি বিকালে একবার ঢুকেছেন ওই সময় ওখানে প্রোগ্রাম ছিলেন, ইভিনিং প্রোগ্রাম। তো উনি বলছেন মোটামুটি আমি দেখেছিলাম বাইরে যে এসেছিলাম রুমের পিছনে মানে 30 জনের জুতা আছে খোলা, তো আর সামনে সব লোক বসে আছে। তো আমি দুইজন ওখানে জুতা খুলে আমি সামনে গিয়ে বসে গেছিলাম। আমি দেখেছিলাম সবাই খুব শান্ত সাইলেন্ট বসে আছে, আর সামনে একটা চেয়ার আছে ফাঁকা আছে, সবাই ওই চেয়ার দিকে দেখছে। আর আমি ওই সময় ওই বাতাবরণকে দেখে ভেবেছি কি এখানে কিছু একরকম শক্তি আছে। কেউ কিছু কথা বলছেন না, সবাই এই চেয়ার যে আছে চেয়ার ওই দিকে দেখছে। আমি কিছু সময় দেখেছিলাম স্বামীজি প্রবেশ করেছেন আর গিয়ে ওই চেয়ারে বসেছেন। উনি আসতে আমি দেখেছিলাম ওখানে পুরো একটা বিশেষ শক্তি ওই সব বাতাবরণ ভিতরে প্রবেশ করেছেন। আর স্বামীজি যে সময় শুরু করেছেন কীর্তন হরে কৃষ্ণ, এত সুন্দর লেগেছেন। আর উনি ওনার কাছে একটু বঙ্গো ড্রাম, ছোট ড্রাম আছে, ওটা উনি বাজাচ্ছে আর মানে খুব আমাকে ভালো লেগেছেন। আর সব ভক্তরা মানে ওনার পিছনে কীর্তন করছে। আর একজন লেখা আছে মন্ত্রকে লেখা আছে ওটা হাতে একটু পেপারে পড়ে লিখে পকড়ে গিয়ে, তো সবাই ওটা দেখে যে নূতন আছে জানি না মন্ত্র দেখে উচ্চারণ করতে পারে। আর স্বামীজি এরকম সব রুমে দেখে খুব একজনকে দেখে তারপর সবাই কীর্তনে নৃত্য করা শুরু করেছেন। স্বামীজি খুব খুশি আর সবাইকে দেখছে, আর মানে এরকম দেখে ওনার হাসি মুক্তিকে সবাইকে আহ্বান করছে নৃত্য করার জন্য। ওটা অ্যাটেন্ড করেছেন প্রথম দিন প্রোগ্রাম। আর পরবর্তী দিন আবার অ্যালেন ফোন করেছেন প্রভুপাদের সাথে কথা বলার জন্য কি আমি একটু রেকর্ড করতে চাই অ্যালবাম গানের। তো ব্রহ্মানন্দ ফোন তুলেছেন, ব্রহ্মানন্দ প্রভু, আর উনি বলেছেন ঠিক আছে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেব স্বামীজির সাথে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি বিকেলে আসুন। তো বিকেলে উনি ওনার ওয়াইফকে নিয়ে গিয়েছেন। আর ওনার জন্য কি ওনার পাশাপাশি ওনার বাড়ি কিছু পাশি, আর এই জায়গা যে আছে ইস্ট ভিলেজ যেখানে প্রভুপাদ এসব সেন্টার আছে, এটা খুব মানে ওখানে কিছু না কিছু নিউজ হর সময় থাকে ওখান থেকে, তো বিশেষ কিছু না কিছু হয়। তো এখানে এসেছেন আর স্বামীজি রুমে এসেছেন, উপরে গিয়েছেন উনি। স্বামীজি ও টাইপরাইটারের পিছনে বসে আছে, অনেক কাজ করছে। আর অ্যালেন যেই মুহূর্তে বলেছেন স্বামীজিকে কি প্রভুপাদকে এরকম কি আমি একটু রেকর্ড করতে চাই, অ্যালবাম করতে চাই গানের, তো সঙ্গে সঙ্গে প্রভুপাদ হ্যাঁ বলে দিয়েছে, অবশ্যই আমাকে রেকর্ড করতে হবে। কেন এই রেকর্ড করে যদি অনেক লোককে এটা প্রচার হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন প্রচার হবে, তাহলে তো ভালো। তো উনি বলেছেন ঠিক আছে, তাহলে 2 সপ্তাহ পরে একদিন ঠিক করেছেন ডিসেম্বর মাসে, ওই দিন আমি অ্যালবাম রেকর্ড করব। তো ওনার একটা স্টুডিও আছে অ্যাডেলফি রেকর্ডিং স্টুডিও, টাইমস স্কোয়ার, ওখানে ওরা কাছাকাছি। তো অ্যালেন্স যে ওয়াইফ ছিল ওনার স্ত্রী, ওটা দেখে প্রভুপাদ এত উৎসাহ দেখে আর অত তাড়াতাড়ি রাজি হয়ে গেছেন ওনার আইডিয়া শুনে, মানে উনি খুব আনন্দ পেয়েছেন। অত শক্তি আছে ওনার এত প্রচার করার জন্য দেখে। তো যেদিন ছিলেন, যেদিন রেকর্ডিং, ওর একদিন আগে বিকালবেলা প্রোগ্রামে, ইভিনিং কীর্তন প্রোগ্রামে এক নূতন ছেলে এসেছেন আর ওনার হাতে উনি মৃদঙ্গ নিয়ে এসেছেন। তো অনেক লোক ওখানে আসে, বিভিন্ন রকম, সব তো মিউজিশিয়ান ওখানে থাকে, একজন এক রকম ইনস্ট্রুমেন্ট নিয়ে আসে, উনি বাজায়। তো কেউ খেয়াল করে নেই, সবাই ঠিক আছে এনি একটু নতুন ইনস্ট্রুমেন্ট এনেছেন, মানে এটা প্রথমবার এরকম কেউ মৃদঙ্গ নিয়ে এসেছেন। তো উনি বসেছেন আর উনি মৃদঙ্গ মানে কীর্তন শুরু হওয়ার সময় উনি মৃদঙ্গ বাজানো শুরু করার জন্য প্রস্তুত হয়ে গেছেন। প্রভুপাদ যে মুহূর্তে দেখেছেন ওই ছেলেকে মৃদঙ্গ নিয়ে বসেছেন, উনি বলেছেন, ওনাকে ডেকেছেন, আসুন আমাকে মৃদঙ্গ দেন। তখন ও ছেলে নিজে বাজাতে চায়, তো উনি নতুন এসেছেন, তো উনি দিতে চাইছেন না। তখন ব্রহ্মানন্দ ওনার কাছে গিয়ে স্বামীজি বাজাতে চায়, একটু দেন। ওনার থেকে নিয়ে স্বামীজি প্রভুপাদকে দিয়েছেন। আর যেই মুহূর্তে প্রভুপাদ মৃদঙ্গ পেয়েছেন, সঙ্গে সঙ্গে উনি 2 হাত নিয়ে মৃদঙ্গ বাজানো
শুরু করেছে। তো কোনো সময় এই সব দেখে নেই, আগে ছিল একটা বঙ্গড্রাম, ছোটো এত বঙ্গড্রাম একটাই বসি, ওটাই সব একটা হাতে বাজাচ্ছ, কিন্তু এবার মৃদঙ্গ পেয়েছে তো দু হাতে উনি বাজাচ্ছে আর গান করছে। তো ভালো ছিল মৃদঙ্গ, মানে বঙ্গ ড্রাম থেকে গান করছে প্রভুপাদ বাজায়, ভালো লাগতো। কিন্তু যে সময় মৃদঙ্গ বাজায় গান করছেন প্রভুপাদ, তো ওনার 100 গুণ বেশি আনন্দ পাচ্ছে সবাই। আর দেখেছি কি এত এক্সপার্ট প্রভুপাদ, মানে ও যেরকম মানে বাজাচ্ছে উনি দেখে সব মানে অবাক হয়ে গেছে। কীর্তন হওয়ার পরে প্রভুপাদ বলেছেন কি কালকে তো রেকর্ডিং আছে গানের, তো ওই ছেলেকে বলেছেন আপনি মৃদঙ্গ কালকে যদি একদিনের জন্য আমাকে দেন, আমাকে লাগবে, পরবর্তীকালে আপনাকে দিয়ে দেবো। কিন্তু ছেলে বলে না না আমি দেবো না। কিন্তু ভক্তরা সব নাকি বলেছেন না না অবশ্যই আপনাকে ফিরে দেবো, প্রমিস করেছেন। তাহলে ঠিক আছে, উনি অ্যাগ্রি করেছেন, রাজি করে মৃদঙ্গ নিয়ে চলে গেছে রাত্রি। কিন্তু সব ভক্ত ভেবেছেন মেবি উনি আসবেন আবার, কিন্তু জাস্ট মানে প্রোগ্রামে যাওয়ার কিছু ঘন্টার আগে ওই ছেলে মৃদঙ্গ নিয়ে এসেছেন আর দিয়েছেন। তো ওই রাত্রি ডিসেম্বর মাস রাত্রিবেলা ওখানে মানে খুব ঠান্ডা ওই ম্যানহাটন ওখানে এরিয়াতে। তো স্বামীজি যেরকম ওনার কাপড় গর্ভাস্ত্র পরে, ধুতি পরে আর উপরে একটু কোট পরে, শু পরে উনি রেডি হয়ে গেছেন। আর রূপানগর ভোক্সওয়াগন ভ্যান আছে, ওখানে উনি 15 জন স্বামীজির সাথে 15 জন ওই গাড়িতে উঠে গেছে আর সবাই রেকর্ডিং স্টুডিওতে যেন বেরিয়ে গেছে। তো ব্রহ্মানন্দ প্রভু বলছেন আমি যাওয়ার আগে সঙ্গে সঙ্গে রেকর্ডিং শুরু হয় না, ওখানে অলরেডি আরেক গ্রুপ কাজ চলছে রেকর্ডিং, তো আমাকে ওয়েট করতে হয়েছে কিছু সময়। তো আমি বাইরে গিয়ে একটু টাইমস স্কোয়ার ওখানে ঘুরতে গিয়েছিলাম স্বামীজির সাথে। স্বামীজি ওখানে দেখছে কীরকম শহর আছে, সবাই ইন্দ্র তৃপ্তি মগ্ন আছে সবাই। আর এক মহিলা সাডেনলি হঠাৎ করে স্বামীজির কাছে এসে জোরে আওয়াজে বলছে হ্যালো আপনি কোথায় থেকে এসেছেন। তো জোরে বলেছেন কথা। তো স্বামীজি বলেছেন আমি একটু সন্ন্যাসী, আমি এসেছিলাম ভারত থেকে। তখন উনি বলছেন ও খুব ভালো, আমার খুব খুশি আপনার সাথে দেখা হয়েছে। আর ওনার শেক হ্যান্ড করে চলে গেছে। তারপর স্টুডিওতে সব ওখানে চলে গেছে। আর ওখানে স্টুডিওতে লোক তো ভাবছে কি এই আর একটা গ্রুপ, মিউজিক গ্রুপ এসেছেন। তো ওনাকে জিজ্ঞাসা করেন আচ্ছা আপনার গ্রুপের নাম কি, ব্যান্ডের নাম কি। তো হায়গ্রীব প্রভু হেসে, ওনার তো এরকম কোনো ব্যান্ড নেই ওনার, তো উনি বলেছেন হরে কৃষ্ণা চ্যান্টার্স, এরকম বলেছেন। তারপর উনি তো সবাই মিউজিশিয়ান নেই অ্যাকচুয়ালি, এক্সপার্ট প্রফেশনাল কিছু নেই সবাই, কিন্তু ওনার সাথে উনি সব রকম ইনস্ট্রুমেন্ট নিয়ে এসেছেন, বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট সবাই হাতে নিয়ে এসেছেন। আর হারমোনিয়াম, তম্বুরা, এরকম সব কিছু কীর্তন করার জন্য। একটা জিনিস আছে কি ওই সব কনফিডেন্ট ছিলেন কি আমি সব যতই এখানে কীর্তন করছে, মানে অনেক মাস থেকে আমি কীর্তন করছি প্রভুপাদের সাথে, আমার তো প্রফেশনাল নেই, কিন্তু এত জানি উনি কি প্রভুপাদ প্রথম গান করবে, আমি পিছনে কিভাবে গান করতে হবে, কী বাজাতে হবে, উনি যেরকম অভ্যাস অনেক মাস থেকে হয়েছেন ওটা। কিন্তু ওনার জন্য এটা তো উনি নর্মাল সাধারণ মিউজিক গ্রুপ নেই, ব্যান্ড নেই ওনার, তো অ্যাকচুয়ালি উনি আছে ওনার জন্য এই যে কীর্তন গান আছে ভগবানকে ধ্যান করা, আরাধনা করা, জপ, সব কিছু এটাই ধর্ম। তো প্রভুপাদ বসেছেন স্টুডিওতে, মাঝখানে বসেছেন আর সবাই একটা একটা জায়গাতে উনি বলেছেন আপনাকে যেরকম ওনার ইনস্ট্রুমেন্ট ছিল ওই হিসাবে এক একজনকে এক এক জায়গায় বলেছেন, ওনার ইনস্ট্রুমেন্টে চেক করেছেন। রূপানুগা প্রভু কী আছে, ঘন্টা বাজাচ্ছে উনি, রবীন্দ্র প্রভু হারমোনিয়াম বাজাচ্ছে, তাহলে ওনার জন্য একটা মাইক দিয়েছেন। কীর্তনানন্দ প্রভু কোথায় বসবে, ওনাকে একটু তম্বুরা আর ওনার মাইক দিয়েছেন। তো সবাই একটু সেট আপ করেছেন, যেখানে বসতে হবে উনি সেট করেছেন যে স্টুডিওর লোক আছে। যে সময় ওই ইঞ্জিনিয়ার, যে স্টুডিওর ইঞ্জিনিয়ার আছে উনি খুব খুশি, ঠিক আছে এখনই শুরু করা যাবে। তখন স্বামীজি শুরু করেছেন আর উনি মৃদঙ্গ বাজানো শুরু করেছেন। আর উনি সব মাইক্রোফোন সব কিছু লাগিয়ে দিয়েছে।
10 মিনিট পরে ওই ইঞ্জিনের স্টুডিওর গ্লাস স্টুডিও ভিতর থেকে বাইরে এসে বলেছেন একটু আপনি দাঁড়ান, এই ব্রহ্মানন্দ প্রভু খুব জোরে জোরে হাততালি বাজাচ্ছে, সাউন্ড বেশি হচ্ছে, ডিস্টার্ব করছে, আপনি একটু কম আওয়াজ দিতে হবে। তারপরে চেক করেছে সব ব্যালেন্স আছে, ঠিক আছে, তো বলেছেন ঠিক আছে। তো ফার্স্ট টাইম ওটা ডিস্টার্ব হয়েছে, তো সেকেন্ড টাইম আবার করুন, তো সেকেন্ড টাইম ভালো হয়েছে। তো সবাই প্রথম তম্বুরা শুরু করেছেন গান, তারপর স্বামীজি শুরু করেছেন গান করা, মৃদঙ্গ বাজাতে, বন্দেহম শ্রী গুরু শ্রী। তো উনি মঙ্গলাচরণ শুরু করেছেন, তারপর সবাই গান কীর্তন সব মৃদঙ্গ সব শুরু করেছেন। তারপর স্বামীজি কন্টিনিউ করেছেন ললিতা শ্রী বিশাখান্বিতাংশ। তো খুব ভালো হচ্ছে, সবাই খুব সুন্দরভাবে হচ্ছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। এরকম প্রথম মঙ্গলাচরণ করার পরে কিছু সময় পরে হরে কৃষ্ণ মহামন্ত্র শুরু করেছেন। উনি তো এক্সপার্ট, স্বামীজি তো প্রভুপাদ, তো উনি খুব ভালো করেছেন। আর যে সময় ইঞ্জিনিয়ার যে শুনছে ওনাকে খুব ভালো লেগেছে কি খুব পারফেক্ট চলছে, হ্যাঁ, কোনো আবার মিস্টেক হয় না, কোনো মানে বন্ধ করা দরকার ছিল না, সব ঠিকঠাক হয়েছে, তো ঠিকঠাক কন্টিনিউ হয়েছে। তো তো এখানে অ্যালান কালম্যান যে প্রডিউসার ছিলেন, যে ওনাকে নিয়ে এসছেন, উনি খুব আনন্দিত, খুব উৎসাহী কি খুব মানে পারফেক্ট, ইঞ্জিনিয়ার বলেছেন খুব ভালো রেকর্ড হয়ে গেছে, তো উনি খুব আনন্দিত। তো এরকম কিছু মানে কিছু মহামন্ত্র কিছু করার পরে খুব ভালো হয়েছে। আর একটু স্পিড করেছেন কীর্তন, ফার্স্ট আস্তে আস্তে করেছেন, তারপর সবাই একটু কমফোর্টেবল হয়ে গেছে, রিল্যাক্স হয়ে গেছে। আর যেরকম মন্দিরে করে আস্তে আস্তে কিছু সময় পরে স্পিড বাড়িয়েছেন, ওইরকম ওই হিসাবে হয়েছে। তারপর পুরো কীর্তন যত সময় উনি করার ছিল করেছেন। তারপর অ্যালেন স্টুডিও থেকে বাইরে এসে বলেছেন স্বামীজি খুব ভালো হয়েছেন, খুব দারুণ হয়েছেন, আর এখনই আপনি কিছু কথা রেকর্ড করতে চাইছে গান পরে, তো আপনার স্পিচ তো আপনি যে বলতে চাইছে এখনই দেব, ইয়া আপনি খুব টায়ার্ড পরে কিছু সময় করে দেব। তো অ্যাকচুয়ালি টায়ার্ড ছিলেন, সবাই টায়ার্ড হয়ে গেছে, কিন্তু প্রভুপাদ বলে না না আমি কিছু টায়ার্ড নেই, আমি এখনই কথা বলবো। তো উনি অলরেডি স্পিচ রেডি প্রিপেয়ার করে এসেছেন, আর উনি যে প্রিপেয়ার করে এসেছেন ওটা শুরু করেছেন আমি সঙ্গে সঙ্গে নেক্সট। আর উনি শুরু করেছেন কি এই হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে হরে কৃষ্ণ মহামন্ত্র আছে, এ আমার কৃষ্ণ ভাবনামৃতকে জাগ্রত করার জন্য খুব সরল সহজ মার্গ। আর এটা শুনছে যে সময় ওনার স্পিচ শুরু করেছেন, সব ভক্তরা ভাবছে এটা তো খুব মানে ফিলোসফি খুব বেশি, নূতন লোকের যদি শুনে, যেরকম ক্লাসে শুরু হতেই কীর্তন শেষ হয়ে শুরু হতেই উঠে অনেক লোক তো চলে যায়, এইরকম যেই সময় এটা গান পরে এটা শুনবে ওটা বন্ধ করে দেবে মেবি, এরকম ভাবছে ভক্তরা। কিন্তু অনেক ফিলোসফি আছে। তো প্রভুপাদ কন্টিনিউ করছে, আমি সবাই জীবাত্মা, আমি আগে সব কৃষ্ণ ভাবনামৃত ছিলাম, কিন্তু আমি এই জড় জগতে আসে এই জড় জিনিস থেকে জড় জগতে সংযোগ করে অনেক সময় থেকে আমার এখনই চেতনা সব নষ্ট হয়ে গেছে, কলুষিত হয়ে গেছে। তো তারপর এরকম কন্টিনিউ করেছে। আর আমি যদি এই হরে কৃষ্ণ মহামন্ত্রকে যদি জপ করে কীর্তন করে, তাহলে আমার এইরকম শারীরিক মানসিক এই বুদ্ধিমত্তার স্তর থেকে আমি চিন্ময় স্তরে চলে যাব। আর এইরকম আমি দেখেছিলাম প্রকৃতরূপে হয়েছেন ছোট বাচ্চা যেই জপ করে কীর্তন করে এই কুকুর ভাগ নিতে পারে এই জপ কীর্তনে। তো সেই জন্য এক শুদ্ধ ভক্তের মুখ থেকে আমাকে এই কথা কীর্তন শ্রবণ করতে হবে। তো এইভাবে উনি যে কিছু লিখেছেন কি এই সব কিছু বলেছেন, আর লাস্টে শেষে বলেছেন কি আর এই সন্দেশ যা আছে এই আধ্যাত্মিক সাক্ষাৎকার পাওয়ার জন্য এই কলিযুগে একমাত্র মার্গ হচ্ছে এই হরে কৃষ্ণ মহামন্ত্রকে জপ করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো স্পিচ হয়ে গেছে, অ্যালেন বাইরে এসে বলেছেন খুব ভালো হয়েছে। আর তারপর
উনি বলেছে আপনার স্পিচে আমি একটু ইকো অ্যাড করেছিলাম, তাহলে আর ভালো শুনতে ভালো লাগে। আর তারপর উনি বলেছেন এখনই আমার 10 মিনিট সময় আছে, যদি আপনি এখনই আর কিছু কীর্তন যদি করতে চাই এখনই করতে পারে, যদি আপনি অনেক দেরি না হলে টায়ার্ড নেই। তো প্রভুপাদ বলেছেন, উনি তো টায়ার্ড ছিলেন কিন্তু উনি বলেছেন কিছু দেরি হয়নি, আমি এখনই করব। তো আবার উনি এক রাউন্ড 10 মিনিটে কীর্তন আবার রেকর্ড করেছেন। আর রেকর্ড হওয়ার পরে অ্যালেন বাইরে এসেছেন আর ওনাকে বলেছেন আপনি মানে খুব ভালো স্টুডিও মিউজিশিয়ান, মানে একটু মিউজিশিয়ান স্টুডিওতে এসে কীভাবে কোঅপারেট করতে হবে, আপনি খুব ভালো কোঅপারেট করেছেন, তাহলে আপনি খুব ভালো। আর এখনই সব কমপ্লিট হয়ে গেছে, ভালো রেকর্ড হয়েছে। তখন স্বামী প্রভুপাদ বলেছেন, ওখানে বসে আছে ওয়েট করছে কি উনি বলবে, তখন বলেছেন এখনই আমি খুব টায়ার্ড হয়ে গেছে, এখনই উনি বলেছেন। তারপর এখনই বেরিয়েছে সাউন্ড, মানে স্টুডিও থেকে বেরোচ্ছে, ওই সময় উনি একটা শব্দ শুনেছেন, ওনার যে রেকর্ড হয়েছে ওটা প্লে করে দেখছে, চেক করছে উনি। তো যে সময় উনি শুনেছেন হরে কৃষ্ণ কীর্তন যে উনি রেকর্ড হয়েছে মানে খুব সুন্দর হয়েছে। তো প্রভুপাদ ওটা শুনে খুব আনন্দ পেয়ে ওখানে সঙ্গে সঙ্গে হাত তুলে নৃত্য করা শুরু করেছেন। তো প্রভুপাদকে এরকম দেখে অন্য ভক্ত অলরেডি এখনই উনি খুব টায়ার্ড, মানে অর্ধেক জন্য অলরেডি ঘুমাচ্ছে, তো উনি সবাই প্রভুপাদকে উনি ঘুম থেকে উঠে সবাই নৃত্য করছে। তো সবাই স্টুডিওর লোক ও গ্লাস ডোর থেকে দেখে প্রভুপাদ সব ভক্তরা নৃত্য করছে, উনি সবাই হাত তুলে উনি নৃত্য করা শুরু করেছেন। আর বলেছেন এই আপনার মানে খুব ভালো হয়েছে। তো এইরকম মানে খুব ঠান্ডা ছিল, ওই বাইরে এসেছেন আর যে ভক্সওয়াগন বাস আছে ওটা বসে সবাই রিটার্ন ফিরে চলে গেছেন। আর নেক্সট পরবর্তীকাল সকালে মর্নিং প্রভুপাদ ঘুম থেকে উঠেনি, জেনারেলি অনেক ওভারবেলা উনি উঠে, কিন্তু এই দিনে খুব মানে রাত্রিবেলা খুব লেট আর এক্সস্ট হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, তো শুধু ঘুম থেকে উঠতে পারেনি। তো কীর্তানন্দ ওখানে থাকে সাথে, উনি দেখে সেবা করে প্রভুপাদকে। উনি এটা দেখেছে কি প্রভুপাদ যা আছে বলেছেন, ওনার কাছে গিয়েছেন, তো প্রভুপাদ বলেছেন ওনার একটু হার্ট একটু ব্যথা হচ্ছে, সেই জন্য আমি ঘুম থেকে উঠতে পারিনি, খুব ব্যথা ছিল, আমি মানে বিছানা থেকে উঠতে পাইনি সকালে। আর খুব মানে বলেছে এরকম, তখন মানে অনেক দিন থেকে মানে প্রভুপাদ অনেক এরকম পরিশ্রম করছে। তো কীর্তানন্দ প্রভু আর অন্য লোক এত পর্যন্ত কিছু বলেন নেই, কিন্তু ভাবেননি কি প্রভুপাদের অনেক কষ্ট হচ্ছে, আমার শারীরিক অনেক পরিশ্রম হচ্ছে শরীরের মাধ্যমে, অনেকবার এরকম দেরি হয়ে যাচ্ছে, কিন্তু এইবার উনি বুঝেছেন কি এখনই আমাকে স্বামীজির স্বাস্থ্যকে খেয়াল একটু রাখতে হবে। উনি সকালে তো উনি কিছু নিয়েননি, আর দুপুরবেলা পর্যন্ত উনি বলেছেন আমার খিদে নেই, কিন্তু দুপুরবেলার পরে ওনার খিদে পেয়ে গেছে আর নর্মাল কাজ করা শুরু করেছেন। আর ওই দিন বিকেলে একটা লেটার পেয়েছেন মুকুন্দ থেকে, মুকুন্দ সান ফ্রান্সিসকোতে একটা লেটার পাঠিয়েছেন। মুকুন্দ আর জানকীর তো ওয়ে হয়ে গেছে, তারপর উনি ওনার একটা ইচ্ছা ছিলেন ভারতে গিয়ে ওখানে ভারতীয় সঙ্গীতকে শিখব, কিন্তু ওর আগে কিছুদিন উনি সাউদার্ন ওরেগন ওনার যে নিজের দেশ বাড়ি ওখানে গিয়ে ঘুরে আসবো, আর উনি ঘুরতে ঘুরতে এসেছেন সান ফ্রান্সিসকোয়ে গিয়েছেন, আর ওখান থেকে ওনার একটু নতুন আইডিয়া পেয়েছেন। তো স্বামীজিকে লিখেছেন লেটার ভিতরে, আমি একটু নতুন আইডিয়া পেয়েছিলাম, এখানে ভালো জায়গা আছে, এখানে একটু রেন্ট বাড়াতে নিয়ে একটু ঘর, আর আমি আপনাকে এখানে নিমন্ত্রণ দেব, আপনি এখানে এসে এই জায়গাতে যেরকম ওখানে শুরু করেছেন নিউ ইয়র্কে সান ফ্রান্সিসকোতে, এখানে হেট অ্যাশবুরি ডিস্ট্রিক্ট আছে, এখানে খুব ভালো জায়গা, মানে খুব ভালো, এখানে আপনি রেসপন্স পাবো, প্রচার শুরু করতে পারবো, এখানে কৃষ্ণ ভাবনামৃত এখানে প্রচার করার জন্য ভালো সুযোগ আছে। এটা শুনে প্রভুপাদ ওনার খুব যে প্রচার করার জন্য যে প্ল্যান ছিলেন ওটা সব ওনার বলেছেন, শুনে বলেছেন ওনার ইচ্ছা আবার
জাগ্রত হয়ে বলেছেন, আমি শুধু স্যান ফ্রান্সিসকো কেন, আমি তো সারা বিশ্ব খুলতে চাই সেন্টার, রাশিয়া, চায়না, আর সব ভগবদ্গীতাকে বিভিন্ন ভাষাতে অনুবাদ হতে চাই, আর ভাগবতম, সম্পূর্ণ ভাগবতমকে আমি অনুবাদ করব ইংলিশ ভাষায়, আর সব আপনার সবাই ভক্তকে নিয়ে ভারতে নিয়ে ঘুরাবো, এরকম সব অনেক কথা বলা শুরু করেছে। যে শুনছে সব ভক্তকে, যেরকম প্রভুপাদকে, সব অবাক হয়ে গেছে। কীর্তানন্দ প্রভু তো ভেবেছেন, সকালে তো আমি ভেবেছিলাম মানে ওনার তো স্বাস্থ্য ঠিক নেই, এখনই হেলথ ধ্যান রাখতে হবে, আর এখনই তো প্রভুপাদ এত কথা বলছে, এইসব করবো। যদি কৃষ্ণ চায় তাহলে কোনো জিনিস অসম্ভব নেই, হতে পারে সব কিছু। তখন তারপর প্রভুপাদ নভেম্বর 19 তারিখে যে সময় উনি নিচে এসেছেন, তো সাধারণভাবে একটু বই নিয়ে আসে, ব্রাউন কালার কালার বই কভার, কিন্তু আজকে নিয়ে এসেছেন রেড কালার, মানে অন্য বই নিয়ে এসেছেন। আর এখনই তো ঠান্ডার সিজন, তো কেউ তো ওটা জিনিসকে অত খেয়াল করেনি কি আজকে অন্য বই নিয়ে আসছে প্রভুপাদ। যেরকম প্রতিদিন আসার পরে মঙ্গলাচরণ শুরু করবে, ওই রকম মঙ্গলাচরণ শুরু করেছেন। আর কিন্তু আস্তে আওয়াজ উনি করে, আর সবাইকে বলেন আস্তে আস্তে কীর্তন করুন, এটা সকালবেলা তো প্রতিবেশীরা সব এখনই ঘুমাচ্ছে, ওনার ডিস্টার্ব করবে, তো আবার সমস্যা সৃষ্টি করবে। আর ওখানে তো ওই সময় তো মানে এত ঠান্ডা, কিন্তু ওখানে হিটারকে লাগায় রুমে, তো সেই জন্য ওখানে একটু স্টোর ফ্যানটা তো গরম ছিলেন, কিন্তু বাইরে অনেক ঠান্ডা, তো সেই জন্য অত ঠান্ডার ভিতরে অ্যাকচুয়ালি মানে বাইরে কেউ আসবে না, সেই জন্য বাইরে যে বাচ্চাদের বহুত অনেক খেলা করে ডিস্টার্ব করে সামারে, ওই রকম এখনই আওয়াজ কিছু নেই। আর এই সময় বেশি লোক ঘোরাফেরা করেন না, আর একটু মানে লোক যে ক্লাসে আসে ওটা একটু কম হয়ে গেছে, কিন্তু যে আসছে খুব সিরিয়াস লোক এখনই ক্লাসে আসছে, যে রেগুলার লোক আছে, তো সিনসিয়ার স্টুডেন্ট তো আসছে। আর এখনই 4 মাস হয়ে গেছে ইসকন শুরু হয় এখানে 26 সেকেন্ড অ্যাভিনিউতে, আর উনি এখন পর্যন্ত 3 বার দীক্ষা দিয়েছেন, 19 ভক্ত দীক্ষা হয়ে গেছে। অনেক ভক্ত সিরিয়াস আছে, কিন্তু কিছু কিছু লেগে ওখানে অত সিরিয়াস হয়নি। আর সকালে তো মর্নিং ক্লাস ডেইলি করে প্রভুপাদ, আর এখনই ভেবেছেন কি এই মর্নিং সকালে ক্লাস যেখানে সিরিয়াস ভক্ত আসে প্রতিদিন, ওনাকে একটু বেশি আর হায়ার শিক্ষা দেওয়া উচিত, কি ভালো ভক্ত উনি হতে পারে। তো উনি এই হরে কৃষ্ণা কীর্তনকে 20 মিনিট কীর্তন করেছেন, আর উনি সবাইকে বলেছেন একটু আপনি আসতে কীর্তন করুন, কেন প্রতিবেশীরা ওনার যদি ডিস্টার্ব হয়, ইয়া উপরওয়ালা যদি ডিস্টার্ব হয় আবার জল দেবে, মানে অনেক দিন থেকে জল দেয়নি এখনই, কিন্তু এইসব হবে। তো প্রভুপাদ মানে খুব সাবধান ছিলেন, সবার সাথে একটু ভালো মানে সম্বন্ধ রাখার চেষ্টা করতো। মানে এরকম কিছু কিছু লোক কমপ্লেন করতো যে ওখানে বিল্ডিংয়ে বাড়াতে থাকে, কিন্তু অত বেশি মানে কোনো বিপদ সৃষ্টি করেনি। আর প্রভুপাদ যে ল্যান্ডলর্ড ছিলেন, ওই বিল্ডিংয়ের মালিক উপরে একতলায় থাকে, মানে ফার্স্ট ফ্লোরে থাকে, মিস্টার শুটি ওনার নাম। তো প্রভুপাদ ওনাকে একটু একটু বার সাহায্য করতো, এই মন্দির বাড়ি অন্য ঘরে পরিষ্কার করার জন্য ওনাকে একটু হেল্প করতো, মানে ওনার সাথে খুব ভালো সম্বন্ধ রাখতে চেষ্টা করতো। উনি শুটি, মিস্টার শুটি, উনি ফার্স্ট ফ্লোরে থাকে, আর উনি স্বামীজিকে খুব সম্মান করতো, উনি এত বয়স্ক আর এত মানে পাণ্ডিত্য আছে ওনার, স্কলারশিপ, আর সেই জন্য ওনার সাধু, তো ওনাকে খুব সম্মান করতো। কিন্তু উনি এইভাবে ভালো রিলেশন ছিলেন দুইজনের মধ্যে। আর প্রভুপাদ বলতো কি ঠিক আছে, আর একবার ওনার বাড়ি ওনার ঘরে একটু খোল এর সমস্যা হয়েছে, কাজ করছে না, তো উনি ওনার শুটি অ্যাপার্টমেন্টে গিয়ে ওখানে স্নান করেছেন ওনার ওখানে। তো কিন্তু স্বামীজি দেখেছে ওনার সাথে তো ভালো ব্যবহার করতো,
কিন্তু উনি দেখেছি কি এই শুটি যে আছে মানে একটু মূর্খ কর্মীর জন্য একটু ভালো উদাহরণ। কেন? উনি সারা জীবন অনেক কষ্ট করে যত টাকা ইনকাম করেছেন ওই টাকা নিয়ে এটা বিল্ডিং কিনেছেন, কিন্তু এই বিল্ডিং এত খারাপ অবস্থায় আছে, ওটা হার সময় কিছু না কিছু রিপেয়ার করতে 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 ওনার সব টাকা চলে যায় আর সব পরিশ্রম হয়। এত পরিশ্রম করে উনি এত টাকা সব খরচ করে বিল্ডিং কিনেছে, এটা মেনটেন করার জন্য অনেক পরিশ্রম করছে। মানে এই জড় জগতে মানুষ এইরকম খাটে। তো প্রভুপাদ বলেছেন কি এইরকম এই জড় জগতে লোক খাটে। মিস্টার শুটি উনি স্বামীজির সাথে খুব মানে সম্মানপূর্বক ব্যবহার করে, কিন্তু ওনাকে যে ভক্ত আছে ওনাকে পছন্দ করেনি। তো প্রভুপাদ ওনার শিষ্যকে বলেছেন দেখুন ওনাকে আপনার বাবার মতো ট্রিট করতে হবে, যেরকম আপনি বাবার ওইরকম ওনার সাথে ব্যবহার করতে হবে। তো সেই জন্য ওই সময় থেকে যে কোনো সময় ভক্তরা ওনার সাথে দেখা হয় উনি এরকম ওনার সাথে কথা বলে কি আমি সব আপনার সন্তান, আপনার পুত্র, এরকম বলে কথা বলে ওনার সাথে। তো যে শিষ্যরা যে ওখানে থাকে তো সকালে উনি 6:30টার মধ্যে উঠে সব রেডি হয়ে স্নান টান করে সব কিছু 7টার মধ্যে ওখানে উপস্থিত থাকে ক্লাসে। চলে আসে ক্লাসে, 7 o'clock শুরু হয়। কিন্তু যে ব্যক্তি বাইরে থাকে উনি বাইরে থেকে আলাদা বাড়ি থেকে আসে। আর বিকেলবেলা বেশি যে মহিলা স্ত্রী যে আছে ওই সব বেশি বিকেলবেলা আসে, সকালবেলা কোনো মহিলা আসে না, শুধুমাত্র একজন আসে বাড়ি থেকে, হচ্ছে যদুরানী মাতাজি। তো উনি একজন সকালে ক্লাসে সকালে মর্নিং প্রোগ্রামে আসে। আর উনি ক্লাসের পরে ব্রেকফাস্ট নেওয়ার পরে উনি গিয়ে স্বামীজি আগের রুমে ফ্রন্ট রুমে পেন্টিং করা শুরু করতো। উনি পেন্টিং করতো যেরকম ওনার পুরনো অভ্যাস আছে ওই রকম করতো। কিছু কিছু সময় পেন্টিং মানে অত ভালো হতো না, কিন্তু উনি খুব সিনসিয়ার ছিলেন, একান্তিকভাবে পেন্টিং করতো প্রভুপাদকে সন্তুষ্ট করার জন্য। তো প্রভুপাদ খুব ওনার প্রতি সন্তুষ্ট ছিলেন। আর উনি অনেক পেন্টিং করেছেন বিষ্ণু, রাধাকৃষ্ণা, চৈতন্যার পার্শ্বদ এরকম। যে সময় চৈতন্য মহাপ্রভুর পেন্টিং কমপ্লিট হয়েছে স্বামীজি ওই পেন্টিংকে নিচে মন্দির যে কার আছে স্টোর ফ্রেন্ড ঘরে ওখানে লাগিয়েছেন আর সবাইকে বলেছেন এখন থেকে এখানে কেউ গলত কাজ করতে হবে না, এখানে মহাপ্রভু থাকছে দেখছে। তো মর্নিং কীর্তন করে যেরকম ডেইলি হয় এক মালা সবাই মিলে যোগ করে, মানে প্রত্যেক ব্যক্তি এখানে যে দীক্ষিত ভক্ত 16 মালা প্রতিদিন যোগ করতে হবে, দীক্ষা নিয়েছেন ব্রত পালন করতে হবে। কিন্তু প্রথম মালা উনি প্রভুপাদের সামনে প্রভুপাদের সাথে উনি প্রতিদিন করে। তো প্রভুপাদ দেখতে পারে ওনাকে কেমনভাবে করছে উনি। আর স্বামীজি প্রভুপাদ জপ করে আর এইভাবে প্রভুপাদের মতো উনি জপ কীর্তন করে হরে কৃষ্ণ জপ। তারপর উনি ওনার যে নিয়ে এসেছেন একটু লাল রং কিতাব বই, তো উনি এটা তুলে বলেছেন এখনই আপনি একটু অ্যাডভান্স হয়েছেন, উন্নতি হয়েছেন, সেই জন্য ওখানে আপনার জন্য আমি একটু নতুন নেক্সট বই নিয়ে এসেছিলাম, এটা হচ্ছে চৈতন্য চরিতামৃত। তো সব চৈতন্যকে নাম শুনে বুঝে গেছে, কিন্তু পরে কি বলেছেন উনি কেউ বুঝতে পারেনি। এই চৈতন্য পরে কি বলেছেন স্বামীজি, চৈতন্য তো অনেকবার শুনেছিলাম কিন্তু পরে কি বলেছে। তো তারপর প্রভুপাদ বলেছেন কি এই চৈতন্য মহাপ্রভু বলেছেন একটা শিশুকে কি কৃষ্ণের বিষয়ে সব কিছু বুঝতে সম্ভব নেই, কিন্তু উনি বলেছেন কিন্তু আমি আপনাকে একটু এই কৃষ্ণের ভাবনামৃতের সমুদ্রের মধ্য থেকে একটু এক ফোঁটা জল আপনাকে দিতে পারবো, এটা পেয়ে গ্রহণ করে আপনি বুঝতে পারবো সমুদ্র কেমন, কৃষ্ণ ভাবনামৃত সমুদ্র কেমন হতে পারবে। তো কিন্তু আপনাকে একটু পেশেন্ট রাখতে হবে, একটু ধৈর্য রাখতে হবে আর শুনতে হবে। যদি আপনি এরকম ধৈর্য রাখেন তাহলে সব কিছু পেয়ে যাব। তারপর এই স্টোর ফ্রন্টে
जो ब्रह्मानंद प्रभु सब रिकॉर्डिंग করছে উনি রেকর্ডিং করে ক্লাস রেকর্ডিং উনি করছে যেরকম প্রভুপাদ শুরু করেছেন বেঙ্গলি শ্লোক উচ্চারণ করা চৈতন্য চরিতামৃত থেকে আর সৎস্বরূপ প্রভু মহারাজ এন্ড উমাপতি প্রভু ও দুইজন ক্লাস নোটস নে তো মানে এরকম মানে এক ক্লাসরুম যেরকম কলেজে ক্লাসরুম বাতাবরণ ওরকম সৃষ্টি হয়েছে আর প্রভুপাদ খুব মানে গ্লাসেস পড়ে যে সময় বই পড়ে উনি চশমা পড়ে উনি পড়ছে মানে এরকম দেখে ওনাকে প্রভুপাদ লাগছে কি খুব পণ্ডিত এরকম লুক আসছে আর এইভাবে মানে স্বামীজি যা আছে সনাতন গোস্বামীর কথা শুরু করেছেন উনি ওনার ভাই রূপ গোস্বামী ওনার কথা বলছে তো সৎস্বরূপ মহারাজ সনাতন जो আছে ওনার সুত বলে লিখে দিয়েছে নোটসে আর উমাপতি প্রভু উনি সনাতন বলকে লিখে দিয়েছে উনি যেরকম ভূষণ লিখছে এই দুইজন কিভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ হয়ে গেছে এই কথা করছে আর এটা বলেছেন এটা কথা আছে অনেক দিনের আগে রূপ ও সনাতন ওই সময় ভারত দেশে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন আর উনি কিন্তু ওই সময়ে রাজ্য চলছে ভারতে মুসলিম রাজা ছিলেন ওনার আন্ডারে আর দুই ভাই সেজন্য ওনার রাজ্য ভিতরে ওখানে সেবা করত তো সেজন্য দুইজন মুসলমান নাম গ্রহণ করেছেন কিন্তু যেই সময়ে চৈতন্য মহাপ্রভু প্রচার করতে করতে ওনার দেশে এসেছেন উনি ওনার সাথে দেখা করেছেন আর বলেছেন কি আমি এই সব জড়জগতিক জীবন ত্যাগ করতে চাই আর আপনার পথে আমি আপনার সাথে এগোতে চাই আর কৃষ্ণ প্রেম লাভ করতে চাই তো রূপ গোস্বামী তো উনি কি করেছেন উনি অনেক ওনার কাছে তো অনেক ধন ছিলেন এত ধন কি দু নৌকা সোনার মুদ্র দু নৌকা ভর্তি সোনার মুদ্রা ছিলেন ওই সব উনি কি করেছেন একটু উনি কেন উনি তো ওনার গভর্নমেন্ট অনেক পদে বড় পদে ছিলেন তো উনি পদ ত্যাগ করেছেন আর যত সম্পত্তি আছে উনি সব কিছু দান করে দিয়েছে আর উনি সাধু হয়ে গেছে এরকম সন্ন্যাসী হয়ে মানে সব বৈরাগী হয়ে উনি চৈতন্য মহাপ্রভুর কাছে চলে গেছে কিন্তু সনাতন গোস্বামী এখনই ছিলেন ওখানে রূপ গোস্বামী তো চলে গেছে আর সনাতন গোস্বামী ওখানে ছিলে উনি কি করেছেন উনি ওনার উপরে খুব নির্ভর রাজা অনেক কাজ করার জন্য উনি মিনিস্টার ছিলেন মন্ত্রী ছিলেন ওনার মেন মন্ত্রী ছিলেন তো সব ম্যানেজ করার জন্য ওনার উপরে নির্ভর সনাতন গোস্বামী এখানে রাজমহলে গিয়ে কাজ করার জন্য যাওয়া বন্ধ করে দিয়েছে উনি বাড়িতে আছে আর উনি বলেছে কি আমার স্বাস্থ্য ঠিক নেই তো এই মুসলিম রাজা ওনার বৈদ্য ডক্টরকে পাঠিয়েছেন দেখার জন্য উনি দেখেছে কি ওনার কোনো অ্যাকচুয়ালি রোগ নেই উনি তো বাড়িতে বসে ভাগবত পাঠ করছে অনেক ব্রাহ্মণকে রেখে উনি ওনার থেকে ভাগবত পাঠ শুনছে শ্রবণ করছে তো উনি গিয়ে রাজাকে বলেছে ওনার তো শরীর ঠিকই আছে তো একদিন হঠাৎ করে রাজা ওনার বাড়িতে চলে গেছে উনি দেখেছেন তারপর উনি বলেছেন আপনাকে আসতে হবে আমার তো অনেক কাজ আছে আমাকে তো বাইরে আক্রমণ করার জন্য অন্য দেশে যেতে হবে তো সব দেশকে রাজ্যকে কি দেখাশোনা করবে আপনাকে তো দেখাশোনা করতে হবে আমার অনুপস্থিতিতে তো আপনাকে আসতে হবে কাজে তো সনাতন গোস্বামী বলে এখনই আমি আসতে পারবো না যে ইচ্ছা আপনার করতে চায় আপনি করুন তখন রাজা ওনাকে বন্দি বানিয়ে দিয়েছে তো তখন স্বামীজি দেখেছে টাইম হয়ে গেছে বেশি এখন টাইম নেই সময় হয়ে গেছে কেন ওই সময় সকালবেলা যে ডেইলি ক্লাস হতো মানে ওটা শর্ট ছোটো ক্লাস হতো আধ ঘন্টায় ক্লাস হতো বিকালবেলা বড় প্রোগ্রাম হতো বেশি সময় কেননা সকালবেলা রূপানুগ প্রভু সৎস্বরূপ প্রভু ব্রহ্মানন্দ প্রভু এসব কাজে যেতে হবে তো সেই জন্য দেখেছে প্রভুপাদ কি সময় হয়ে গেছে আর নেক্সট পরবর্তী কথা কালকে আলোচনা করব তো প্রভুপাদ বইকে বন্ধ করে দিয়েছে আর কিছু এরকম কথা বলে ওখান থেকে উনি ওনার পিছনে কীর্তনানন্দ প্রভু বই আর চশমা সব নিয়ে প্রভুপাদের সাথে বেরিয়ে গেছেন ক্লাস থেকে ওখানে তারপর জেনারেলি ব্রেকফাস্ট হয় তো প্রতিদিন এরকম হয় প্রোগ্রাম আর প্রতিদিন কীর্তনানন্দ প্রভু অচ্যুতানন্দ প্রভু উনি রান্না করে ওটমিল রান্না করে সকালে ব্রেকফাস্টে
আর শর্টস্বরূপ পড়েছেন একটা রামায়ণ বই ভিতরে, ইংলিশ বই ভিতরে, কি এরকম কিছু পরিজ, হেভেনলি পরিজ, এরকম কিছু রান্না আইটেম। তো উনি এরকম বলেছেন, তো এই নাম করেছেন যে এরকম ওই রকম সকালে মর্নিং ব্রেকফাস্টে যে হয়। তো বেসিক্যালি ওখানে কি মর্নিং ব্রেকফাস্টে হয়, दूध, गरम दूध, फल और प्रत्येक भक्त के पावे एक इस्कॉन बुलेट মানে গোলাপ জামুন। তো এইরকম ব্রেকফাস্ট হয় প্রত্যেক মর্নিং। তো আর ব্রেকফাস্টের সময় যে ক্লাসে কথা হয়েছেন রূপ সনাতনের কথা, ওটা আলোচনা হচ্ছে। তো উমাপতি বলেছেন এই চৈতন্য চরিতামৃত ইংরেজি ভাষায় কি উপলব্ধি আছে কি? মেবি, আমি জানি না, যদি আছে তো স্বামীজি ওখান থেকে মেবি পড়তে চাই, কিন্তু আমি স্বামীজি থেকে শুনবো কীর্তানন্দ প্রভু বলেছেন। আর এরকম হায়গ্রেও বলেছেন, মানে সবাই এরকম কথা বলছে, ক্লাস হয়ে গেছে তো তাহলে আর কী হবে, আগে কালকে শুনবো, এরকম সব হাসি মজা করছে আর ক্লাস করছে। আর সবাই বলছে, কেউ সনাতনকে বুঝে না, প্রনাউন্স করতে পারছে না, কেউ এক একজন এক এক রকম ওনার নাম বলছে। তো সবাই বলেছেন হ্যাঁ কি কালকে কি হবে, তাহলে সনাতন এখন জেলে আছে, কি ওনার জেল থেকে মুক্ত হবে কি না? আরেকজন বলছে কালকে শুনতে হবে, কালকে জানবো আপনি। তো এরকম সব কথা বলছে, আর সব ব্রেকফাস্ট নিয়ে কিছু কিছু ওখানে পড়ে গেছে, কেউ নিচে ফেলে দিয়েছে। তো কীর্তানন্দ প্রভু ওনাকে বোকা দিয়েছে। যদুরানী মাতাজি উনি চুপচাপ ব্রেকফাস্ট নিয়ে তারপর উপরে চলে যায়, আর ওখানে প্রভুপাদের সামনে রুমে আবার উনি পেন্টিং কাজ শুরু করবেন। আর সৎস্বরূপ, ব্রহ্মানন্দ, রূপানন্দ সব টাই পরে সব রেডি হয়ে কাজে বেরিয়ে যায়। নেক্সট ডে মর্নিং আবার শুরু হয়েছেন কন্টিনিউ কথা চৈতন্য চরিতামৃত থেকে। প্রভুপাদ শুরু করেছেন, সনাতন তো এখনই জেল ভিতরে আছে, আর উনি এখনই প্ল্যান করছে কিভাবে আমি এই জেল থেকে মুক্ত হয়ে মহাপ্রভুর সাথে চলে যাব। অলরেডি তো রূপ গোস্বামী ওনার জন্য একটু জিনিসপত্র পাঠিয়েছেন, এখানে বলেছেন কি আমি আপনার জন্য একটু অনেক সোনার মুদ্র এক জায়গাতে এক ব্যবসায়ীর কাছে রেখেছিলাম, আর আপনি ওটা ব্যবহার করে ওখান থেকে জেল থেকে মুক্ত হয়ে যান। তো সনাতন গোস্বামী ওখানে যে জেলার আছে ওনাকে বলেছেন এই স্বর্ণমুদ্রা, অনেক স্বর্ণমুদ্রা ওনাকে দেখিয়েছেন কি এটা আমি এত টাকা আপনাকে দেব। আপনি তো জানি, উনি কেমনভাবে বলেছেন ওই জেলারকে, গার্ডকে উনি বলেছেন কি আমি তো জানি কি আপনি খুব শিক্ষিত ব্যক্তি, আর আপনি কোরআন অবশ্যই পড়েছেন, উনি তো মুসলমান। তো ওখানে তো লেখা আছে কি আধ্যাত্মিক জীবনে এগিয়ে যেতে হবে, ওটাই হতো জীবনের পরম লক্ষ্য। আর সেই জন্য যদি আমি যেতে চাই, সেই জন্য আধ্যাত্মিক জীবনে এগোতে যেতে চাই, সেই জন্য আমি এখান থেকে বেরিয়ে যেতে চাই এই বন্দিখানা থেকে। তো আপনাকে আমাকে একটু সহজ করতে হবে, সেই জন্য আপনাকে 500 স্বর্ণমুদ্রা আমি দিয়ে দেব। তাহলে আপনার মানে আমি একটু মঙ্গল কার্যে যাচ্ছি, আপনার এটা জিনিসে সাহায্য করেছেন, আর আপনি 500 স্বর্ণমুদ্রা পেয়ে গেছে, 2 লাভ আপনার। তো জেলার বলছে ঠিক আছে, কিন্তু আমি রাজাকে ভয় পাচ্ছি, রাজা কি বলবে। তো সনাতন গোস্বামী বুঝে গেছি ওনার আর কিছু টাকা লাগবে। তো উনি বলেছেন আপনি একটা কথা বলুন কি আমি সকালে মানে গিয়েছিলাম ওয়াশরুম করার জন্য, মানে গিয়েছিলাম নদীতে গিয়েছিলাম স্নান করতে, ওখানে পড়ে নদী ভিতরে পড়ে মারা গেছে, চলে গেছে। আর ওনাকে বলেছেন এখনই আপনি 700 স্বর্ণমুদ্রা নিয়ে নেন। তখন উনি দেখে রাজি হয়ে গেছে, আর ওনার চোখ বন্দি করা শিকল খুলে দিয়েছে। তো সনাতন ওনার একটা সার্ভেন্ট ছিলেন, ওই সার্ভেন্ট সেবক ছিলেন, ওনাকে নিয়ে উনি অন্য রাস্তায় পিছন রাস্তা থেকে আর্ধরাত্রিবেলা উনি বেরিয়ে গেছে। আর উনি একটু রাত্রি অনেক হেঁটে হেঁটে গিয়ে ফাইনালি একটু হোটেলে পেয়ে গেছে, ওই হোটেলে বাস করেছেন। আর এই হোটেল যে আছে,
এই হোটেলের মালিক जो আছে উনি একটু চোর আর উনি ওনার পাশে একটু জ্যোতিষ্ক ছিলেন আর উনি সনাতনের হাত দেখে বলেছেন ওনার সব দেখে কি ওই মালিককে বলেছেন উনি এরকম দেখে বলে মালিকেরকে বলতে পারে উনি এই সনাতনের কাছে অনেক টাকা আছে তো সনাতন তো যে সময় এই জঙ্গল রাস্তা থেকে তো আর সনাতন তারপর ওনাকে টাকা দিয়ে দিয়েছেন ওসব হোটেলওয়ালি মালিককে তারপর মালিক ওনাকে হেল্প করেছেন কিভাবে এই জঙ্গল রাস্তা থেকে এখান থেকে বেরিয়ে যেতে হবে রাত্রিবেলা সো সেই জন্য সনাতনকে উনি খুব হেল্প করবো এরকম বলেছেন হোটেল মালিক কেন উনি জানি কি সনাতনের কাছে অনেক টাকা আছে তো সনাতনকে খুব সম্মানপূর্বক ওনাকে ওনার সাথে ব্যবহার করছে হোটেলের মালিক তো ওটা দেখে ওনার একটু ডাউট হয়েছে আমি তো 3 দিন থেকে কিছু খাওয়া দাওয়া করিনি আর আমার পুরো অবস্থা খুব খারাপ আমার সব পোশাক ফেটে গেছে খুব গন্ধা আমাকে এত সম্মান করছে ব্যক্তি সো ওনাকে কিছুটা সন্দেহ হয়েছে ওনার সার্ভেন্টকে পুছে আপনার কাছে কিছু টাকা আছে কি তো ওনার সেবক বলেছেন হ্যাঁ 7টে স্বর্ণমুদ্রা আছে তো সনাতন গোস্বামী বলেছেন ওই দেন আমাকে সঙ্গে সঙ্গে 7 স্বর্ণমুদ্রা নিয়ে হোটেলকে যে মালিক আছে ওনাকে দিয়ে দিয়েছে আর বলেছে নেই নেন আপনি এটা তো এটা দেখে তারপর উনি তো অলরেডি প্ল্যান করছো কি এই রাত্রিবেলায় ওনাকে মেরে দেব আর ওটা স্বর্ণমুদ্রা নিয়ে নেব কিন্তু উনি আগেই দিয়ে দিচ্ছে ওনাকে আর তারপর স্বামীজি সময় দেখছে কি ওনার সময় হয়ে গেছে ক্লাসের তো উনি বলেছেন তাহলে আমি কালকে কন্টিনিউ করব আর বই বন্ধ করে দিয়েছে বলেছে নেক্সট ক্লাসে বলবো সনাতন গোস্বামী কিভাবে বন্দিখানা থেকে হোটেল থেকে বেরিয়ে গিয়েছেন